ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা নাকি হোম মিনিস্ট্রির আন্ডারে, সেটা একটা অ্যাবসলিউট ফেলিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে আছে সেখানে এমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বা হবে না যেটা আইন বহির্ভূত। যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাল সকালবেলা ডেকে বলেন যে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বিজেপির বিরুদ্ধে সওয়াল করবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অটুট শক্তিকে মাথায় রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে মাথায় রেখে তারা কিন্তু একসঙ্গেই আন্দোলনে নামবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তৃণমূল কংগ্রেস একটি পরিবার, একটি সংযুক্ত পরিবার, যার মাথায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর সময় হয়নি মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার, আক্রমণ শোনালেন। দেখুন, মণিপুর থেকে তো আমাদের লোকসভার সাংসদের সংখ্যা খুবই কম, আর যেখানে লোকসভার সাংসদের সংখ্যা কম বা যেখানে ভোটার পকেটটা কম, সেখানে সাধারণত ভারতীয় জনতা পার্টির যারা প্রধান নেতা তারা পৌঁছবেন না, এটাই স্বাভাবিক। কারণ কি, ভারতীয় জনতা পার্টি তো ভারতের পার্টির থেকে বেশি একটি পার্টি যে শুধু সংসদীয় রাজনীতিতে জিততে জানতে চায়, এবং তারা যে করে হোক ক্ষমতা অর্জন করবে, ক্ষমতা ধরবে। তার জন্য তাদের ঘোড়া কেনাবেচা যদি করতে হয় তারা ঘোড়া কেনাবেচা করবে, মানুষ মারতে হয় তারা মানুষ মারবে, দাঙ্গা করতে হয় তারা দাঙ্গা করবে, হিন্দু মুসলমান বিভেদ করতে হয় তারা হিন্দু মুসলমান বিভেদ করবে, এটাই স্বাভাবিক। তো যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে মণিপুরের সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির তৎকালীন ওখানকার যে নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং তার মুখ্যমন্ত্রীকে এক প্রকার রিজেক্ট করছেন, এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম যেহেতু মণিপুর থেকে আমার মনে হয় 3জন না 4জন লোকসভা সাংসদের পোস্ট আছে, সিট আছে, সেই জন্য স্বাভাবিকভাবেই যেখান থেকে কম লোকসভা আসন থাকবে সেখানে ভারতীয় জনতা পার্টি কম সময় দেবে, এবং সেখানে ভারতীয় জনতা পার্টির নন রেসিডেন্সিয়াল প্রাইম মিনিস্টার পৌঁছবেন না, এটাই খুব স্বাভাবিক। এতে কোনো বিস্মিত হওয়ার কিছু নেই। এবং আমার মনে হয় কুণালদা একদম প্যাটার্ন কথাটা বলেছেন যে ওনার বিভিন্ন দেশে গিয়ে সেই দেশের সম্মান পাওয়ার সময় আছে, কিন্তু নরেন্দ্র মোদী নিজের দেশের মানুষকে সম্মান দেওয়ার সম্মানটা বোধহয় নেই। কলকাতায় এসে অনুপ্রবেশ নিয়ে মমতাকে আক্রমণ গিরিরাজ সিংয়ের। না, গিরিরাজ সিং যেটা বলেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে আক্রমণ নয়। গিরিরাজ সিং যেটা বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা নাকি হোম মিনিস্ট্রির আন্ডারে, সেটা একটা অ্যাবসলিউট ফেলিয়ার। কারণ কি, বর্ডার সিকিউরিটি ফোর্সের অনুমতি ছাড়া অনুপ্রবেশ সম্ভব নয়। বর্ডার সিকিউরিটি ফোর্সের ফেলিয়ার এবং তাদের অনুমতি বা তারা যদি মনে করে তারা ঘুষ নিয়েছে বা তারা ঘুষ নিয়ে মানুষকে অনুপ্রবেশ করাবে, এই 3টে পক্ষ ছাড়া কিন্তু অনুপ্রবেশ সম্ভব নয়। তাই গিরিরাজ সিংহ যেটা বলতে চেয়েছেন, উনি হয়তো মুখ ফসকে মমতা ব্যানার্জি বলে ফেলেছেন, কারণ কি স্বভাবতভাবেই উনি নিজের দলের নেতাকে ক্রিটিসাইজ করতে পারবেন না। কিন্তু গিরিরাজ সিংহ জানেন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু বেসিক্যালি সে জানে না যে কি করতে হয়, এবং সে বেসিক্যালি এটাও জানে না যে তার প্রেজেন্সের জন্য এবং তার ফেলিয়ারের জন্য আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সে একটা কনস্ট্যান্ট ইনফিল্ট্রেশন হচ্ছে, এবং তাতে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। তাই আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির উচিত এটা মাথায় রাখা যে তাদের সরকার যারা কেন্দ্রে আছে এবং তাদের মধ্যে থেকে যে 12 জনকে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির লোকেদের জেতানো হয়েছে, সেই 12 জন যেন সক্রিয়ভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি রাখেন যে আইদার তিনি ইনফিল্ট্রেশন বন্ধ করার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে শক্তিশালী করবেন, আর তা নাহলে তিনি পদত্যাগ করবেন। কালনা বনগাঁর পরে এবার চন্দ্রকোনা তৃণমূল কাউন্সিলরের তাণ্ডব, এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, ক্যামেরাবন্দি তাণ্ডব, তাও কিছু না করার সাফাই তৃণমূল নেতা। বাড়ির ছাদে টিনের শেড কাজ করতে বন্ধ করে বলে চড়াও কাউন্সিলর। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের তৃণমূল কংগ্রেস, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেনারেল সেক্রেটারিশিপে একটি নতুন ডিসিপ্লিন অঙ্গ হিসেবে উঠে আসছে ভারতীয় রাজনীতির, তারা কোনো রকম বেআইনি বা বেলাইনি কাজে সমর্থন করবে না। যদি দেখা যায় যে এই কাউন্সিলর এমন কিছু করেছেন যেটা আইন বহির্ভূত বা সংবিধান বহির্ভূত বা তৃণমূল কংগ্রেসের যে অনুশাসন তার বহির্ভূত, তাহলে পার্টি দলের ভিতরে ব্যবস্থা নেবে, এবং পার্টির বাইরে যেটা নাকি আইন কানুনের ব্যবস্থা, সেটা পুলিশের মতো নেবে। এতে কোনো বিবাদ নেই। কিন্তু আমি আপনার মাধ্যমে বাকি সবাইকে বলবো যে যদি আপনারা সত্যি মনে করে থাকেন যে কেউ এমন কিছু করেছে যেটা অন্যায়, সে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যেই হোক, তার বিরুদ্ধে অভিযোগ করুন, সঠিকভাবে অভিযোগ করুন, দল ব্যবস্থা নেবে। দলের কাছে সবাই সমান, দল কোনো রকম ভাবে কাউকে কোনো রেয়াত করবে না যদি কেউ কোনো বেআইনি কাজ করে থাকে। আমাদের নেতা মন্ত্রীরা জেলে গেলেও কিন্তু তাদেরকে আমরা এক মুহূর্তের জন্য দল রাস্তায় নেমে তাদের বাঁচানোর চেষ্টা করিনি। আমরা বিচার ব্যবস্থার উপরে ভরসা রেখেছি, আমরা আইন ব্যবস্থার উপরে ভরসা রেখেছি, এবং সেই ভরসাটাই আমাদের বজায় থাকবে, এবং তাতে কোনো চিড় ধরবে না, তাতে কোনো ফারাকও পড়বে না সে তৃণমূলের কাউন্সিলর বা তৃণমূল কাউন্সিলর নয়। রাজ্যে ঘুরে ঘুরে অভিযোগ হচ্ছে এই যে লটারি দুর্নীতি, এটা নিয়ে, এবং তৃণমূলের নেতাদের দেখা যাচ্ছে যে লটারিতে ফার্স্ট প্রাইজ বহুবার জিতেছে এবং সেখান থেকে কালো টাকাকে সাদা করা হয়েছে। দেখুন, লটারি কোম্পানিকে লাইসেন্স দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। লটারি কোম্পানি এবং তার অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করার যে মেকানিজমটা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে। ফিনান্স ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ফিনান্স ডিপার্টমেন্টের অধীনে থাকা আরও বিভিন্ন রেভিনিউ সেকশন থেকে আরম্ভ করে ফিনান্স ইন্টেলিজেন্স সেকশন, তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। তারা যখন দেখছে যে কোনো বেআইনি কাজ হচ্ছে, তারা সেটাকে
নামায়নি কেন? এতদিন তাদের তো পুষে রাখার কোনো কারণ নেই। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ কে পেয়েছে সেটা তো আজকে সকালে ডিসাইড হয়নি, বহুদিন আগেই পেয়ে গেছে। সেই টাকা ডিসবার্স হয়েছে, সেই টাকা প্রপারলি অ্যাকাউন্টে ঢুকেছে, সেই টাকার এগেনস্টে লটারি কোম্পানি এবং যে লোক জিতেছে তারা দুজনেই ইনকাম ট্যাক্স ফাইল করেছে, ইনকাম ট্যাক্স পেমেন্ট করেছে, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে, হয়তো অডিটও হয়েছে। এই সব কিছুর পরে এতগুলো এজেন্সি কেন মুখ বন্ধ করে বসেছিল এবং নির্বাচন দোরগোড়ায় এলে বা বিজেপি নির্বাচন হেরে গেলে কেন এদের মাথায় এগুলো আবার চাড়া দিয়ে ওঠে, এটা আমার মনে হয় সত্যি একটু খতিয়ে দেখা দরকার। কিন্তু আমার ধারণা বাংলার মানুষ যথেষ্ট সচেতন, বাংলার মানুষ রাজনৈতিক এবং আইনিভাবে যথেষ্ট সচেতন, তারা বোঝে যে কোনটা আইনি, কোনটা বেআইনি, কোনটা রাজনৈতিক। বদলি মুরলীধর শর্মা কলকাতা পুলিশের নতুন এসপি প্রণব কুমার ছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। বহুদিন পরে বদলি হয়েছে। হ্যাঁ, তো বহুদিন দেখুন, অ্যাডমিনিস্ট্রেটিভলি একজন অফিসার 3 বছর 5 বছরের বেশি এক জায়গায় থাকার কথা নয়। তাই একটা টাইমের পরে পরিবর্তন হবে, বদলি হবে, এটা তো একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। এটাতে আমার মনে হয় কোনো আলাদা করে কমেন্ট করা বা এটাতে কোনো রাজনীতি দেখা বা এটাতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার দেখাটা আমার মনে হয় একদম বেমানা। কারণ কি, যেটা হওয়ার কথা সেটা অনেকদিন সাবস্ট্যান্সিয়ালি হবে, এটাই খুব স্বাভাবিক। এর সঙ্গে যদি আপনারা কোনো রিসেন্ট ঘটনাকে যোগ করে দেওয়ার কথা ভাবেন, আমার মনে হয় সেটা সঠিক নয়। কারণ কি, একজন অফিসার দীর্ঘদিন ধরে একটা অফিসে কন্টিনিউ করতে পারে না। সাংসদ দেবকে না জানিয়েই হয়ে গেল শিশু এবং মেলার উৎসবের বৈঠক। তিনি তো ইয়েতে ঘাটালে। দেখুন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই যে মেলাটার কথা আপনি প্রশ্ন করছেন সেই মেলাটার অর্গানাইজার কে, কিন্তু নিশ্চয়ই তাতে কোনো প্যারাফার্নালিয়া আছে, গভর্নমেন্টের অফিসাররা আছে। আমার মনে হয় না যে সাংসদকে অসম্মান করা বা সাংসদকে বাইরে রাখার কোনো প্রচেষ্টা বা চেষ্টা কোনো রকমভাবে কোনো এজেন্সি বা পার্টির কোনো নেতা করতে চেয়েছেন। আমার মনে হয় এটা যদি হয়ে থাকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকবে এবং এটা সর্ট আউট হয়ে যাবে। দেব ওখানকার যথেষ্ট পপুলার একজন সাংসদ, যিনি নাকি ওখানে মানুষের জন্য মানে মাটিতে থেকে কাজ করেছেন এবং তার অবদান, তার কৃতিত্ব কোনো রকমভাবে অস্বীকারযোগ্য নয়। আমার মনে হয় অফিসাররাও সেটা জানেন, বাকি নেতারাও সেটা জানেন। আমার ধারণা, আমার দৃঢ় বিশ্বাস, যেটা হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে খুব আলোচনা করার দরকার নেই। কারণ কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তৃণমূল কংগ্রেস একটি পরিবার, একটি সংযুক্ত পরিবার, যার মাথায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল শহরে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে। আজকে যদি আমরা ভারতবর্ষের প্রেক্ষাপট দেখি, তাহলে ভারতবর্ষের প্রেক্ষাপটে বেআইনি নির্মাণের সংখ্যা আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। এবং এই বেআইনি নির্মাণ থামানোর জন্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং হাইকোর্টরা যথেষ্ট সচেতন এবং যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেন। কিন্তু আপনাকে একটা জিনিস জানতে হবে যে সাধারণ মানুষ চেষ্টা করে যে তার কাছে একটি সস্তা এবং টিকাউ আবাসন থাকে। কারণ কি, কেউ চায় না রাস্তায় মাটিতে থাকতে। আজকে আপনি ভেবে দেখুন, পশ্চিমবাংলার যে ন্যায্য আবাসনের টাকা, সেটা কেন্দ্র সরকার আটকে রাখছে। পশ্চিমবঙ্গের 100 দিনের টাকা, সেটা কেন্দ্র সরকার আটকে রাখছে। এই যে বঞ্চনা, এই বঞ্চনা থেকেই কিন্তু আইন বহির্ভূত কাজ করার একটা অনুপ্রেরণা মানুষ পায়। এই অনুপ্রেরণা বন্ধ করার জন্য মানুষের ন্যায্য দাবি দাবা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই কিন্তু অ্যাকচুয়াল এবং সেটাই সঠিক। তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে যে কল্যাণ মামলা জিততে পারে না, এমনটাই মদন মিত্র বলছেন। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে 3 বারের সাংসদ, 1 বারের বিধায়ক। মদন মিত্র বহুবার কাউন্সিলর হয়েছেন, বিধায়ক হয়েছেন, এমনকি মন্ত্রীও ছিলেন। আমার মনে হয় তারা আমার স্ট্যান্ডার্ডের তুলনায় অনেক উপরে, অনেক উঁচু একজন ব্যক্তি। তাদেরকে এবং তাদের মন্তব্য, পাল্টা মন্তব্য নিয়ে আমাদের আলোচনা করা সাজে না। কিন্তু আমি এটুকু বিশ্বাসী যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাল সকালবেলা ডেকে বলেন যে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বিজেপির বিরুদ্ধে সওয়াল করবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অটুট শক্তিকে মাথায় রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে মাথায় রেখে তারা কিন্তু একসঙ্গেই আন্দোলনে নামবে। তৃণমূলে কি পদ বিক্রি করা হয়? কসবাকাণ্ডের আবহে প্রশ্নটা জোরালোভাবে তুলে দিলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ও কসবার বিধায়ক জাভেদ খান। আমার পরিষ্কার বক্তব্য, তৃণমূল কংগ্রেস একটি দল, যেই দলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং যেই দলের সেনাপতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন। পার্টির মধ্যে একটি সাংগঠনিক এবং সাংবিধানিক পর্যালোচনার জায়গা আছে। প্রপার চ্যানেলে নাম রেকমেন্ড করা হয় এবং সেই নামের মধ্যে দিয়েই আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদে লোককে আসীন করেন। এতে কোনো রকম কোনো অসাংবাদিক মানে গণতান্ত্রিক বা অসাংবিধানিক কোনো রকম কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। আমার থেকে অনেক বয়সে বড় এবং স্টেচারে বড় একজন লোকের কথা আপনি বলেছেন। আমি ব্যক্তিগতভাবে তাতে কোনো মতামত না করতে চাইলেও একটা কথা পরিষ্কার বলে দিতে চাই যে আমাদের দলের কোনো সাংসদ বা মন্ত্রীকে কিন্তু টাকা দিয়ে সাংসদ বা মন্ত্রী হতে হয়নি। তাদেরকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদটুকু অর্জন করতে হয়েছে এবং তার জন্য সেটা কিন্তু জাভেদ খানের জন্য প্রযোজ্য। কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে বেশি আলোচনার কোনো জায়গা আছে। তৃণমূল কংগ্রেস একটি ঐক্যবদ্ধ দল, একটি ঐক্যবদ্ধ পরিবার, যার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস কোনো আইন বহির্ভূত কাজকে সমর্থন না করেই নিজের কাজ যেমন চালিয়ে গেছে 1998 থেকে আগামী দিনেও চালিয়ে যাবে। আমার শেষ প্রশ্ন, বিধাননগরের বেআইনি হোর্ডিং নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টের
প্রধান বিচারপতি। আগামী 48 ঘন্টার মধ্যে সব বেআইনি হোর্ডিং তুলে ফেলতে হবে, বিধাননগর পুরসভাকে নির্দেশ দিয়েছে, আর না হলে গ্রেফতার করা হবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিধাননগর পুরসভার হয়ে এই মামলায় সওয়াল করেছি প্রধান বিচারপতির এজলাসে, তাই আমি আপনাকে বলতে পারি যে আজকে মানে প্রধান বিচারপতির এই ক্ষুব্ধ হওয়ার আগেই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে তার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে টেন্ডার প্রসেস ফ্লোট করা হয়ে গেছে এবং আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি যে এন্টায়ার বেআইনি হোর্ডিংয়ের যে ম্যাটারটা সেটাকে লিগালাইজ করে প্রপার স্ট্র্যাটেজাইজ করতে, যাতে নাকি ট্যাক্সে কোনো ফাঁকি দেওয়ার জায়গা না থাকে এবং সকল হোর্ডিং থেকে যাতে ট্যাক্স ওঠে এবং সেখান থেকে যাতে মানুষের পরিষেবায় সেই টাকা লাগানো যেতে পারে। এবং আমরা যে ডিসিশন আজকে দিয়েছেন প্রধান বিচারপতি, সেই ডিসিশন কিন্তু আমরা আগেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এবং সেটা অলরেডি ইজ অন দি ওয়ে। উনি যেটা বলেছেন সেটা আমাদের এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রচেষ্টাকে আরও সংঘবদ্ধ করা, আরও শক্ত করা, এবং এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে আছে সেখানে এমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বা হবে না যেটা আইন বহির্ভূত। সেই জন্য যদি কোনো বেআইনি হোর্ডিং থাকে, আপনার মাধ্যমে আমি মানুষদের বলতে চাইবো, আপনারা নিজেরা হোর্ডিংটা সরিয়ে নিন, তাহলে কিন্তু সরকার সেই হোর্ডিং সরিয়ে দিতে বাধ্য।